যে তুমি নাকি বেনারসি কেটে রীতিমতো কস্টিউম বানাও, এটা কেন? আমি যেটা হয়ে গেছে আমি ইউজুয়ালি ফিরে আর তাকাই না, ভালোটাও না মন্দটাও না। আমি বাঙাল তো, আমার মাসি সবসময় বলতো এত হাসুস কেন, আমি কিছুই তো করি নাই, এখন এত হাসুস কেন। আমি সেটা তো জানি না আমি কেন হাসি। অন্যান্য প্রবলেমও আমার তাই, যখন সেটা হয় তখন কি আমাকে এফেক্ট করে না? করে, আমি তো মানুষ। জেল জননী মানে আমি তো একদিনে হইনি। খাতায় কলমে তিনি নৃত্যশিল্পী হলেও সেই পরিচিতি ছাপিয়ে তিনি আজ জেল জননী। দস্যু রত্নাকর থেকে বাল্মীকি বানানোর কারিগর তিনি। নিউজ নাও কথোপকথনে তাঁকে পেয়ে আমি আজ আপ্লুত। স্বাগত জানাচ্ছি নৃত্যশিল্পী অলকানন্দা রায়কে। দিদি নমস্কার, অ্যান্ড থ্যাংক ইউ আজকে টাইম বার করার জন্য। মাই প্লেজার, মাই প্লেজার। আচ্ছা, প্রথমে বলো কেমন আছো? ভালোই তো আছি, মনে তো হচ্ছে ভালোই আছি, সব সময় ভালো থাকবার চেষ্টা করি। একদম, তোমার মধ্যে সবসময় এই যে পজিটিভনেস, এই সবসময় একটা স্মাইলিং ফেস, মানে এটা কি করে পারো? মানে আমাদের তো সকলেরই নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু তোমার সবসময় সেই পজিটিভিটিটা, যেটা নিয়ে হয়তো অনেকে কথাও বলে, এটা কি করে আসে? এটা তো একদম ভেতর থেকে আসে, কি করে পারো এটাকে সবসময় ধরে রাখতে? আজকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, সে আমাকে বলছে যে আমার মাসি ফোন করলে, আমি হয়তো কেউ ফোন করলে আমি তো হাসতে থাকি, তো সবাই সেটা নিয়ে কমেন্ট করে। আর আমার মাসি শাশুড়ি, আমার বাঙাল তো, আমার মাসি শাশুড়ি বলতো এত হাসুস কেন, আমি কিছুই তো করি নাই, এখন এত হাসুস কেন। আমি সেটা তো জানি না আমি কেন হাসি, আমি হাসি। আমার দেখো, কোন মানুষের লাইফে কখনো কোনো প্রবলেম হয়নি? প্রত্যেকেরই, সেটা তুমি আমি আলাদা করে না। তো ওটা সবসময় ওটা নিয়ে কি বলবো, মনের মধ্যে ওটা রাখলে পরে সে প্রবলেমটা তো আর সলভড হয়ে যায় না। আইদার আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম কিংবা ইট উইল বি দেয়ার। তো সেটা নিয়ে মন খারাপ করে মুখ গোমরা করে থেকে কোনো লাভ তো হয় না। তার থেকে হাসলে মনটা ভালো থাকে, শরীর ভালো থাকে, সবই ভালো থাকে, অন্যরা ভালো থাকে। একদম। বাট ওই যে যদি কোনো কিছু নিয়ে মনের মধ্যে খিচখিচ চলে, তাহলে মন থেকে সেটা সরাও কিভাবে? আমার নামটা আমার মা লিখেছিলেন তো নদীর নামের সঙ্গে, আমি বয়ে যাই। আমি যেটা হয়ে গেছে আমি ইউজুয়ালি ফিরে আর তাকাই না, ভালোটাও না মন্দটাও না। যেটা হয়তো, আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো একটা প্রোগ্রাম আমার খুব ভালো হয়েছে সেদিন, আই এম ভেরি স্যাটিসফাইড। লোকে কী লেগেছে আমি জানি, আমি ভীষণ স্যাটিসফাইড, খুব ভালো হয়েছে সেদিন। সেই সময়টা আমার খুব ভালো লাগে, সেই রাতটা খুব ভালো লাগে, কিন্তু পরদিন সকালে দ্যাটস বিহাইন্ড মি। যে কোনো অন্যান্য প্রবলেমও আমার তাই, যখন সেটা হয় তখন কি আমাকে এফেক্ট করে না? করে, আমি তো মানুষ। কিন্তু সেটা নিয়ে না আমি, ওই একটা কথা আছে না, চটকাই না। ইটস দেয়ার, সলভ করতে পারলে করব, না করতে পারলে করব না, আইল মুভ অন। আমি একটা অন্যদিকে আইল মুভ অন, দ্যাট ইজ ইট, আর কিছু না। দারুণ পজিটিভিটি। যেটা আমি বললাম জেল জননী, তোমার এখন নতুন পরিচিতি, যেটা সত্যি কথাই আশ্চর্যজনক একটা ব্যাপার নিশ্চয়ই। আমি এই বিষয়টা একটু জানতে চাই। জেল জননী মানে আমি তো একদিনে হইনি, আমি তো ম্যাডাম ছিলাম ওদের কাছে, সবার কাছেই। আস্তে আস্তে হঠাৎ একবার একটু মা বলেছিল, আমি সেটাও বলতে পারবো না যে কে, অনেকের মধ্যে একজন। ওটা না আমার কানে বেজেছিল, অ্যান্ড আই ফেল্ট গুড। মা বলাটা তো, বা মা হিসেবে কাউকে গ্রহণ করাটা তো ইটস নট ইজি, বা ওটা হট করে হয় না, বা ওটা খুব একটা পুট অন করা যায় না। কিন্তু ওটা কিন্তু পুট অন করা যায় না, অনেক কিছু পুট অন করা যায়। মা ডাকটা কিন্তু, হ্যাঁ, কখনো কখনো এমনি করে নাম না মা, না রে মা, ওরকম, সেটা আলাদা। তো যখন
সেদিন থেকে না আমার একটা অদ্ভুত ফিলিং জন্মেছিল যে এই মানুষরা সবাই যাদের ব্রাত্য করে রেখেছে এদের মধ্যেও এত ভালোবাসা থাকে, এত সেন্সিটিভিটি থাকে। আমি কী বা করেছি ওদের জন্য? কিছুই করিনি, শুধু ওদের মানুষ হিসেবে গ্রহণ করেছিলাম। নাচটা তো ওয়াজ আ মিডিয়াম, ওটার মধ্যে দিয়েই সব হয়েছে। কিন্তু একটা কোনো মানে মিডিয়াম না থাকলে তো কোনো কাজ হয় না, যে কোনো জিনিস। আজকে তুমি আমার সঙ্গে কথা বলছো, এটাও একটা মিডিয়াম, দ্য মাইক্রোফোন, রাইট? তা একটা মিডিয়াম দরকার হয়, নাচটা ওয়াজ দ্য মিডিয়াম। কিন্তু সেটার মধ্যে দিয়ে যে এত মানুষের পরিবর্তন, কথাটা আমি বলি না, উত্তরণ যে হবে, আমিও কোনো দিনও ভাবিনি। মাই লাইফ ইজ অলওয়েজ ভেরি আনপ্ল্যান্ড। আমি জীবনে কোনো কিছু প্ল্যান করে করি না। তাই আমাকে যদি কেউ বলে যে টেমপ্লেট, এটা কিভাবে করেছো, এটা কি থিওরি ইউজ করেছো, আমি বললাম আমার কোনো থিওরিই নেই। আমি প্রত্যেক মানুষ আলাদা। তাই আমি এটাও সবসময় বলি যে আমি ওকে যেভাবে ট্রিট করব, আরেকটি ছেলে বা মেয়েকে আমি ওই একরকমভাবে ট্রিট করলে হয় না, বিকজ দে আর অল ইন্ডিভিজুয়ালস, রাইট? প্রত্যেকের সেন্সিটিভিটির জায়গাটা আলাদা। তা আমার কিন্তু সেটা খুব ন্যাচারালি আসে। আমি জানি না, এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি প্রত্যেককে আমি আলাদা করে কিন্তু দেখি। দে আর অল ইন্ডিভিজুয়ালস টু মি। এই যে একটা আমি আলাদা অ্যাটেনশন ওদের দিই, যে যেমন আমি তার সঙ্গে তেমন করে ইয়ে করি, বিহেভ করি, বা সেইভাবে আমি ওদের চালাই বা নিজে চলি। সেই জন্যই হয়তো এই কাজটা এতটা সাকসেসফুল বলবো, এতটা একটা সুন্দর রূপ নিয়েছে। কারণ আমি ওটা কোনো একটা ধাঁচে কখনো ফেলে করিনি, কারণ আমার কোনো ধাঁচ নেই। আমার কোনো যে সন্দেশের ইয়ের মতো, ছাঁচের মতো আমার তো কোনো ছাঁচ নেই। আমি ভাঙি গড়ি, এক একজনকে এক এক রকমভাবে দেখতে হয়, তাকে এক এক রকমভাবে ট্রিট করতে হয়, তার সঙ্গে এক এক রকমভাবে বিহেভ করতে হয়। কাউকে বকুনি দিলে কাজ হয়, কাউকে আদর দিলে, আজও সবাই ভালোবাসে, কিন্তু কাউকে কাউকে হয়তো একটু বকতে হয়। সেগুলো করতে করতে, ইফ ইউ ফিল ফ্রম হিয়ার, আমি সবাইকে যেটা বলি, তোমাকেও বলছি, আই এম টোটালি আ হার্ট পারসন। আমি অত মাথা দিয়ে কাজ করি না, আমার আসে না। মাথায় বুদ্ধি কম বলেই হয়তো, জানি না, বুদ্ধিটা পরে কাজ করে, আগে আই এম অল হার্ট। আমার মনে হয় আমার যদি এই ইমোশনটা না থাকতো, আমি অত্যন্ত ইমোশনাল, এটা হয়তো এতটা দূর এগোতো না, বা এতদিন সাস্টেন করা যায় না। কোনো কিছু পুট অন করে করলে কিন্তু বেশি দিন থাকে না। হ্যাঁ, সেটাকে জেনুইনিটি থাকতে হবে। মানে তোমার সাথে কথা বলে যেটা খুব ফিল করতে পারছি, আন্তরিকতা। মানে এই যে বললে যে মা ডাকটা তো সত্যি কথা, বাকি সব ডাক, দিদি, ম্যাডাম, সব কিছু বলছি আমরা, যাকে যেরকম এতে বলছি, কিন্তু মা ডাকটা ওটা তো এত কমন না। এবং এই যে আন্তরিকতা, তোমার সাথে জাস্ট আমার এই মুহূর্তের এইটুকুর কনভারসেশন, কিন্তু তাতেও মনে হচ্ছে যে একজন নতুন ব্যক্তিত্বের সামনে আমি বসে নেই, যেন মনে হচ্ছে কতদিন ধরে চিনি। এই যে আন্তরিকতা, আমার মনে হচ্ছে সেটাই। মানে তোমার কি মনে হয় যে হ্যাঁ, নাচটা মিডিয়াম, তুমি নাচের মধ্যে দিয়ে ওদের মধ্যে ক্রমাগত বয়ে চলেছ, কিন্তু সাথেই যে আপন করে নেওয়ার যে এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলে? মানে যেখানে সমাজ কোথাও গিয়ে তাদেরকে তো একটা ব্রাত্য করে রাখা হয়, সেখান থেকে তুমি এটা কিভাবে গ্রহণযোগ্য করলে? আমি ঠিক সেভাবে হয়তো গুছিয়ে বলতে পারবো না, কিন্তু ওদের যখন আমি প্রথম দেখেছিলাম, আমি যেটা সবসময় বলি যে আমার ওদের মায়েদের জন্য ভীষণ কষ্ট হয়েছিল। যে আমি এটা যদি হাজার হাজার বার বলতে হয়, আমি হাজার হাজার বার একটা কথাই বলবো, কোনো শিশু কখনো অপরাধী হয়ে জন্মায় না। কোনো মা কখনো ভাবে না যেদিন বাচ্চাটা জন্মাবে ছোটোবেলায়, যে সে কখনো এরকম একটা জায়গায় গিয়ে পড়বে। কতটা কষ্ট মায়ের হয় সেটা, আমি তো মা, আমি তো সেটা বুঝি। আমাকে ইনভাইট করেছিল একটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে, কিন্তু ছেলেদের নাচ শেখানোটা আমি করতে চেয়েছিলাম। আমি জানি মন খারাপ হলে নাচলে মন ভালো লাগে,
সে যে নাচতে না জানে তারও নাচতে ভালো লাগে, টু এনি রিদম, এনি মিউজিক। আসলে মিউজিক রিদম এমন একটা জিনিস, সেটা যদি শরীরের মধ্যে দিয়ে সেটাকে ফিল করা যায়, আপনার থেকে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। ওদের তো ওখানে ভালো লাগে না, তাই যেটুকু সময় ওরা সেটা করে, এই যে ওদের একটা ভালো লাগার জায়গা তৈরি হলো, সেখান থেকেই কিন্তু ওদের উত্তরণ, যে আমরাও ভালো কিছু করতে পারি। আমাদেরও মানে যখন ওরা বাইরে যখন পারফর্ম করলো, আমি তো কখনো ভাবিনি ওরা কখনো পাবলিক পারফরমেন্স করবে। মিস্টার শর্মা ওয়াজ ভেরি ভেরি সাপোর্টিভ। ওনাকে যেটা বলতাম উনি কখনো কখনো না করেননি। তো সেই যখন প্রথমবার গেলাম, ওরা একটা স্ট্যান্ডিং ওভেশন পেল। আমার মনে হয় সেটাতেই আমি কিচ্ছু করিনি। যদি ওদের মধ্যে এতটুকুনও কিছু ওদের মানসিকতা পাল্টে থাকে, সেটা ওদের নিজেদের কর্মফল। যে একটা কর্মফলে ওখানে গেছে, আবার একটা ভালো কিছু কর্মফল, সেটা মানুষ ওদের অ্যাটলিস্ট আর্টিস্ট হিসেবে দেখে। পরে ওরা বেরোলে কে কত কাজ দেবে সেটা পরের ব্যাপার। সেটা তো দেখো, আমাদের মানসিকতাও পাল্টাতে হবে। সমাজ যতদিন না পাল্টাচ্ছে, ওরা চিরকাল কিন্তু দোষীই থেকে যাবে বেরিয়েও। তো অনেক মানুষ এগিয়ে এসছে, হয়তো আমি অনেককে কনভিন্স করতে পেরেছি। সেদিক থেকে আই ফিল ভেরি হ্যাপি যে আমি অনেক মানুষকে সেটা বোঝাতে পেরেছি। তারা অনেকে এগিয়ে আসে ওদের এখন হেল্প করতে। ওই একটু একটু করেই হবে, অনেক কিছু হবে আমি আশা করি না, কিন্তু যেটুকু হবে সেটুকুই হোক, সেখান থেকে আরেকটু হবে। ঠিক, সেটারই কি একটা প্রকৃষ্ট উদাহরণ নাইজেল আকারা। তুমি নাইজেল আকারার ব্যাপারে কি বলবে? তোমার ওকে দেখলে কি ফিল হয় এখন? আমি খুব ভালো লাগে ও যে এখন সাকসেসফুল হয়েছে, ও যে কখনো বেরোবে, ও কিছু করবে, কেউ তো কখনো ভাবেনি। আরও অনেকে আছে, ওকে এখন লোকে চেনে, ওর একটা ফেস, একটা পরিচিতি আছে, তাই হি ইজ লাইক অ্যান এক্সাম্পল। তো প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো যে কেউ ওরা যে কিছু করবে আবার নতুন করে জীবনে, পট করে কেউ আশা করে না, কিন্তু যখন করে আর মানুষ যদি সেটা গ্রহণ করে, এরকম হাজার হাজার নাইজেল তৈরি হবে, হয়েওছে অনেক। সেটাই যেন হয়, সেটাই আমার নাচ করানো, প্রোগ্রাম করানো সেটা আলাদা, কিন্তু ওদের মানসিকতাটা যে একটা পজিটিভ দিকে গেছে বা যাচ্ছে, সেটাই বড় পাওয়া। অনেক ইন্সপায়ারিং একটা ব্যাপার। এবারে আমরা একটু পেছনের দিকে ফিরব। তোমার ছোটোবেলায় তোমার মা একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু তুমি মানে তুমিও রবীন্দ্রনাথকে ধরেই আছো সবসময়, কিন্তু তুমি সেই গানের এতে না গিয়ে নাচের প্রভাবে ভাসলে কী করে? ও জন্মের থেকেই নাচি বোধহয়, যা নাচতে খুব ভালোবাসি, এখনও বাসি, নাচতে ভালোবাসি। পারফর্ম করতে আমি যে খুব একটা ভালোবাসি তা কিন্তু না। হ্যাঁ, আই অলওয়েজ লাভ ডান্সিং, কিন্তু ওই পারফর্ম করাটা আমার অত আমাকে টানে না। আর ওই পারফর্ম করতে গেলেই ওই আবার কস্টিউম পরো, হ্যান করো, ত্যান করো। ছোটোবেলায় সাজতে টাজতে ভালো লাগতো, এখন আর ইচ্ছে করে না ওই অত সাজগোজ করে আবার স্টেজে ওঠা। কিন্তু একটা জিনিস ঠিক, যে স্টেজ যে ফ্রিডমটা দেয়, দ্যাট ইউনো, আমি স্টেজে থাকলে পুরো স্টেজটা আমার কন্ট্রোলে, আমি যা খুশি করতে পারি, আমি আমার মতো করে নিজেকে এক্সপ্রেস করতে পারি। আর উইথ এজ, ছোটোবেলায় যখন নাচতাম তখন অনেকটাই ইট ওয়াজ লাইক আ ফিস্ট টু দ্য আইজ, রাইট? পুরো জিনিসটা হয়তো দেখতে ভালো লাগতে হবে, ভালো নাচবো, লোকে ভালো বলবে, সেটাও যেরকম ভালো লাগতো। উইথ সময়ের সঙ্গে সঙ্গে আমার সেই জায়গাটা, নাচের জায়গাটা পাল্টে গেছে। আমার এখন আই ডান্স ফর দ্য ডিভাইন। এখন ওই আমার অডিয়েন্সই আমার মানে দে আর ডিভাইন। আমরা সবাই ঈশ্বরের অংশ, তুমি আমি, আমরা সবাই। তাই আমি সবসময় যেটা আমার স্টুডেন্টসদেরও বলি, যে যখন পারফর্ম করবে তখন শুধু
চোখে ভালো লাগছে সেটা যেন না হয়। যতক্ষণ না তোমার পারফরমেন্স, তোমার আর্ট মানুষের মন না ছুঁচ্ছে, দ্যাটস নো আর্ট, এনি আর্ট ফর্ম। ইট মাস্ট টাচ সামবডিজ সোল। তা না হলে ওটা মিনিংলেস হয়। তাহলে ওটা অ্যাক্রোব্যাটিক্স হয়ে যায়। আচ্ছা, রবীন্দ্রনাথকে তুমি বলো তোমার অদৃশ্য দাদু। কেন? একদম আমার অদৃশ্য। আমি তো ওনাকে দেখিনি, কিন্তু আমার জীবনের সব কিছুই যেন কোনোখানে তার ছোঁয়া। আমি যা কিছু করি, ব্যাক অফ দ্য মাইন্ড, আনকনসিয়াসলি উনি আছেন। আমার ভাবনা, আমার চিন্তা, আমার কাজকর্ম, আমার নাচ, আমার ক্রিয়েটিভিটি, কোনোখানে আই জাস্ট ফিল যে ওনার কোনো একটা ছায়া, যেন হাত একটা আমার মাথার উপরে আছে বা আমাকে গাইড করেন। যা কিছু করতে যাই ফট করে কোনোখান থেকে আমার, কিন্তু আমি যখন ওই ধ্রুবজ্যোতি তুমি জিসাস ক্রাইস্টের উপর যেটা করেছিলাম, আমার ঠিক 1 ঘন্টা লেগেছিল পুরো স্ক্রিপ্টটা করতে। আমি পাতা উল্টেছি, গান চুজ করেছি, পাতা উল্টেছি, গান চুজ করেছি, ইত্যাদি, পুরোটা গানের উপরে। সব কিছু তো উনি রেখে গেছেন, নিজেকে কিছু বিশেষ করতে হয় না। ওইটাকেই এখান থেকে এটা নিয়ে ওখান থেকে ঝেড়ে পুছে। কিন্তু আমি একটা জিনিস, যেটা কোনো দিন আমি ওনার কাজকে ওর বাইরে আমি কখনো করব না। আই এম নেভার গোয়িং টু ট্যাম্পার উইথ হিজ ওয়ার্ক, সেটা আমি করব না। ওনার ছায়া হয়তো একটা থাকে, কারণ আমি ওনাকে ওইভাবে সব কিছুর মধ্যে আমি ওনাকে পাই। আর সব কিছু উনি করে দিয়ে গেছেন, সব কিছু সবার জন্য, আমার একার জন্য বলে বলছি না, সবাই একটু খুঁজলেই পাওয়া যায় ওনাকে। তাই উনি যখন সবসময় আছেন, আই ফিল সো কনফিডেন্ট যে উনি আমাকে ঠিক ঠিক ভাবনাটা করিয়ে দেবেন। আর মা শ্রী অরবিন্দ তো আছেনই। আমি ওই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে তোমার জীবনে ঋষি অরবিন্দ শ্রী মায়ের ভূমিকাও প্রচুর, মানে সেটা তুমি কি বলতে চাও? দেখো, আজকে আমি যা কিছু করতে পেরেছি, আমি অনেক কিছু বলে আমি বলবো না, কিন্তু আমি যেটুকু করতে পেরেছি, আমি কিন্তু সবসময় ভাবি এটা মায়ের কাজ, মা শ্রী অরবিন্দের কাজ। নাহলে এত জেল থাকতে আমি প্রেসিডেন্সি জেলেই কেন আমাকে ডাকবে? সেখানে শ্রী অরবিন্দ ছিলেন 1 বছর। ওনার সেলটা এখন ইটস লাইক আ শ্রাইন। আমি যখন গেছি তখনও তো ভেবে যাইনি, কিন্তু কোনোখানে মাঝপথে গিয়ে আমার মনে হয়েছে যে এই কাজটা আমি কি করতে পারতাম যদি মার সঙ্গে না থাকতেন। তাই মাদার ইজ অলওয়েজ প্রোটেক্টিং মি। আমি যখন মাকে প্রথম দেখেছি, সেই অভিজ্ঞতা একটা অদ্ভুত অভিজ্ঞতা। অনেক বছর আমি এটা নিয়ে বলিনি। এখন আমার মনে হয় যে আই ওয়ান্ট টু শেয়ার, যে আমার প্রথম যখন দেখেছিলাম মাকে দেখে আমার সমস্ত শরীর কাঁপছিল, আর আমি কেঁদে যাচ্ছি। কেন কাঁদছি আমি জানি না। মা আমার দিকে যখন তাকিয়েছেন, আমার মনে হচ্ছে আমার সব কিছু কেউ বার করে নিচ্ছে। আমি আই ওয়াজ অনলি 17 years old। আমার অত অনুভূতির বয়স হয়নি যে কেন হচ্ছে। আমি ভাবছি যে আমি কি পাপী, am I a sinner? কেন আর তো কারোর কিছু হচ্ছে না, আমার কেন এরকম হচ্ছে? পরে যখন ওখানে যারা আছেন তাদেরকে, যখন যারা আশ্রমাইটস, পরে যখন ওদের বলেছি এটা, বলছে তাই নাকি? তুমি জানবে মা সেই দিন থেকে তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন। বিলিভ ইট অর নট, আমার জীবনের যা কিছু আপস অ্যান্ড ডাউনস, মা আমাকে সব সময় প্রোটেক্ট করে। আমার জানো তো, তুমি অনেক কিছু আমার সম্বন্ধে, আমি দেখছি তুমি অনেক কিছু জানো। এটা হয়তো জানো কি না জানি না, যে আমি কোনো দিনও আমার পারফরমেন্স করে আমি কখনো রেমিনারেশন নিতাম না। ওটা আমার ভালোবাসার জায়গা। আই নেভার ওয়ান্টেড টু মেক ইট মাই প্রফেশন, ঠিক আছে? আর আমার লেট হাজব্যান্ড, ও সবসময় বলতো যে নিতে হবে না, তাহলে যে দেবে না হয়তো সেটা তোমার করতে চাইবে না। সো জাস্ট তুমি যেরকম ভালোবাসো নাচতে, ওরকমই নেচে যাও। সেরকমই করে এসছি টিল আই স্টার্টেড উইথ মাই সোশ্যাল ওয়ার্ক। যখন আমার এই কাজটা করবার জন্য আমার যেন কারোর কাছে হাত পাততে না হয়, সেই হিসেবে হয়তো কিছুটা নিতাম, সব সময় না। আমার নিয়ে
আমি আই এম নট ওয়েলদি, ওকে, সব পাওয়া, কিচ্ছু কিনিনি, আমার কিনতেই হয় না, আমি এত পাই। হ্যাঁ, ভেরি ব্লেসড, আমার কিচ্ছু কিনতে হয় না। ওই এটা আমার এই পাগলামি কেন, এই ড্রেস করার পাগলামিটা কেন? কারণ আমার তো সব পাওয়া, তাই। আর যে আমাকে যেটা দেয় আমি কোনো দিন কাউকে দিয়ে দিই না, আই ইউজ ইট ইন হোয়াট এভার ওয়ে। তাই ওই মিক্স অ্যান্ড ম্যাচ করে এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা করে আমার একটা নিজস্ব হয়তো স্টাইল ক্রিয়েট করে ফেলেছি। এটা কিন্তু বাই ডিফল্ট, বাই ডিফল্ট। আর আমি সব পাগলামি করতে ভালোবাসি। তো এনিওয়ে, হোয়াট আই ওয়াজ সেইং ইজ দ্যাট আমার কিছু নেই তুমি যদি ফাইন্যান্সিয়ালি বলো, বাট আই এম ভেরি রিচ। একদম। এত মানুষের ভালোবাসা, এত মানুষের ভালোবাসা আমি পেয়ে আসছি। আর মা তো আছেন, মা ইজ এ ভেরি স্ট্রিক্ট মাদার। আমার ঠিক যতটুকু প্রয়োজন মা ঠিক প্রোভাইড করে, কোনো না কোনোখান থেকে ভূতে জোগায়, যেটা আমি বলি। তার একটা পয়সাও মা আমাকে বেশি দেয় না। হয়তো পাছে যদি আমার অন্যদিকে মন ঘুরে যায়, কি ওটার পিছনেই পাছে আমি দৌড়ই, সেটা মা হতেই দেয় না। বাট আই এম ব্লেসড, আই এম সো হ্যাপি যে আমার অনেক নেই, জানো তো। আমার আই স্লিপ ইন পিস, আমার কোনো চাহিদা নেই, কারণ আমি তো না চাইতেই অনেক কিছু পেয়েছি, তাই জন্য চাহিদা থাকবে কী করে। সো মা ইজ অলওয়েজ দেয়ার, আমাকে প্রোটেক্ট করে, আমাকে গাইড করে, আমাকে বলে দেয় সামওয়্যার যে কোনটা আমি কীভাবে করব, কোনটা করা উচিত, কোনটা না করলেও চলে, কোনটা পাওয়া উচিত, কোনটা না পেলেও চলে। সো আমার তো কোনো ভাবনা নেই, আমার ভাবনা তো আরেকজন ভাবছে। কি সুন্দর করে যে বললে তুমি, আমি না খালি দেখছি তোমাকে, প্রাণ ভরে দেখছি। মানে কত সুন্দর করে ভাবনা ভাবতে পারলে এইভাবে বোধহয় বলা যায়। আর ওই যে কথাটা বললে না, বলা হয় প্রয়োজনের যা কিছু অতিরিক্ত সেটা অ্যাকচুয়ালি পয়জন আমাদের জন্য। তো হয়তো তাই তুমি হয়তো সেটা, এই ফিলিংটা যেটা তুমি হয়তো ফিল করছো মায়ের দিক থেকে, শ্রীমায়ের দিক থেকে, এটা তোমার কাছে ব্লেসিংস ডেফিনেটলি। আর তোমার ওই যে একটু ওটাকে পাগলামির কথা বলছিলে, তুমি তো আমাদের সকলের কাছে একটা স্টাইল আইকন তো বটে, কিন্তু এই পাগলামির এতেই আমি একটা ইনফরমেশনও পেয়েছি যে তুমি নাকি বেনারসি কেটে রীতিমতো কস্টিউম বানাও। এটা কেন? হ্যাঁ, আমার বিয়ের সময় না প্রচুর সেই, তখনের আমার তো বিয়ে হয়েছে 53 বছর আগে, ওকে, হ্যাঁ, অনেক, আমার অনেক বয়স। তো তখন ওই সে খুব জংলা বেনারসি, মা এতগুলো দিয়েছে, শাশুড়ি এতগুলো দিয়েছে, তো পরতাম, বিয়ে বাড়ি গেলে টেলে পরতাম। আর কোথায় পরবো ওই জংলা বেনারসি পরে, কোথাও যাওয়া যায় নাকি? আমি এনতার ওগুলোকে কেটে কেটে কস্টিউম বানিয়ে ফেলতাম। আর এরকম হয় যে আবার আমার শাশুড়ি বলে, তুমি এটাও কেটে ফেলেছো, এটা দিয়েও তুমি ড্রেস বানিয়ে ফেলেছো। তা আমি তো ভীষণ তর্ক করতাম, এখনও করি, আমার লজিক্যালি তর্ক করি। অ্যাম্বুলেন্স যাচ্ছে মাউনি, এটা পরে আমি কোথায় যেতাম? একটা বিয়েবাড়ি, কত লোক দেখতো, 1000, 1500, 2000। এটা যখন আমি স্টেজে নাচি তখন 5000 লোক দেখে। তো সে দেখানো দিয়ে কথা, তো আপনি তো চান যে আমি দেখাই, তো দেখানো হয়ে যায় লোককে, সেটা কস্টিউমই হোক আর এমনি শাড়ি হোক। আমি বলতে তোমার সঙ্গে কে তর্ক করবে? আই হ্যাড মাই পয়েন্ট। ঠিক। রিয়েলিটি শোয়ে নাচের ব্যাপারটা কি বলবে তুমি একজন নৃত্যশিল্পী হিসাবে? শোনো, এক সময় আমি 2 সিজন একটা রিয়ালিটি শো জাজ করেছিলাম। তখন আমার একটা ছিল, কন্ডিশন ছিল যে সেখানে একটা ক্লাসিক্যাল রাউন্ড থাকতে হবে, একটা যে কোনো, হয় রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, সেরকম একটা বাংলা গানের সঙ্গে থাকতে হবে, একটা ফোকস ডান্সের রাউন্ড থাকতে হবে। তা না হলে আমি করবো না। ওরা কিন্তু করেছিল, আর ইট ওয়াজ সাচ আ গুড রিয়ালিটি শো, রাইট? আমার ভালো লেগেছিল ওটা করতে। হ্যাঁ, অনেক রকমের অন্য নাচও ছিল, কিন্তু এটার সঙ্গে এটা ছিল। আর তখন এতটা অ্যাক্রোব্যাটিক হয়নি নাচটা। এখন আমার
ডান্স রিয়ালিটি শোটা না বললেও চলে, ওটা বোধহয় ইটস মোর লাইক অ্যাক্রোব্যাটিক্স, রাইট? সেটাতে গানের মানের সঙ্গে একটা যে মুভমেন্ট, একটা এক্সপ্রেশন, সেগুলোর সামঞ্জস্য পাই না। তো আমি যদি একটা গানটাকে অবলম্বন করে আমি নাচটা করি, তো আমার গানের ফিলটা বুঝতে হবে, কথার মানেটা বুঝতে হবে, আমার শরীর সেটাই এক্সপ্রেস করবে। ফেশিয়াল এক্সপ্রেশন বলো, মুদ্রা বলো, বা আমার চলন, আমার বডি মুভমেন্ট, সমস্ত কিছু সেটাকে কমপ্লিমেন্ট করবে। এখন গান গানের মতো চলেছে, মুভমেন্ট, আমি নাচও বলবো না, মুভমেন্টের মতো চলেছে। আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট। অসম্ভব ভালো করে যারা করে, মানে আমি তো পারবো না ওগুলো করতে, কিন্তু আই ক্যানট কল ইট ডান্স। ইটস নট রিয়েলি ওই নাচের ক্যাটাগরিতে পড়ে না। ইট ইজ মোর অফ মুভমেন্টস, অ্যাক্রোব্যাটিক মুভমেন্টস, আদার মুভমেন্টস। ডান্স ইজ মাচ ডিপার। ওটাতে প্রত্যেকটা আমাদের ধরো মাথা থেকে পা অবধি প্রত্যেকটা মুভমেন্টের নাম আছে, চোখের প্রত্যেকটা চাউনির এক একটা নাম আছে, মুদ্রার একটা মানে না, এক একটা মুদ্রার প্রচুর তার মানে আছে। তাই এগুলো দিয়ে আমরা একটা গানকে বা মিউজিককে, একটা ইমোশনকে প্রকাশ করি। উইদাউট ইমোশন I don't think any art form is an art form. It can be কি বলবো, a martial art, ঠিক আছে, martial art, it's more of movement oriented, ওটা সেটা আলাদা। কিন্তু যদি নাচ হিসেবে বলি, মার্শাল ডান্সটা ইজ মার্শাল ডান্স। মার্শাল ডান্সে কিন্তু খুব রিদম থাকে না, খুব মিউজিক থাকে না, ওটা একটা ড্রামস বাজতে থাকে, ওরা ওদের মতো করে, রাইট? কারণ ওটা তখনকার দিনে বডি ফিট রাখবার জন্য, বিশেষ করে যেসব রাজা মহারাজারা ছিলেন, জমিদাররা ছিলেন, তাদের বডিগার্ডরা, তাদের গার্ডরা ফিট থাকবার জন্য ওগুলো ওদের শেখানো হতো, তাতে ওদের ভালোও লাগতো, অ্যাট দ্য সেম টাইম ফিটনেসটা। তাই রিয়ালিটি শোর আমার, আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট, বাট আমার মনে হয় না মানুষ ওটাকে যেন নাচ বলে খালি ভাবে। ইটস নট রিয়েলি ডান্স, বাট ইট লুকস গুড, কিন্তু নাচ বলতে পারবো না। তাহলে তুমি এখনকার প্রজন্মকে গাইডেন্স হিসাবে কি বলবে? যারা নাচকে নিয়ে চলতে চায় তাদেরকে তুমি কি গাইডেন্স দেবে? They have to know the difference between dance and just movements. নাচটা অনেক ডিপার, মুভমেন্টসটা খুব বডি ওরিয়েন্টেড। হ্যাঁ, নাচের মধ্যে ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, হাতের মুদ্রার কথা বলে, প্রত্যেকটা ফুটওয়ার্কের বা পজিশনের একটা করে মানে থাকে। তাই সেগুলো হলো, ইফ ইউ ওয়ান্ট টু ডান্স ইউ হ্যাভ টু নো দ্য গ্রামার। যতক্ষণ তুমি গ্রামারটা না জানছো ততক্ষণ তুমি সেন্টেন্স কী করে বানাবে? আমি যেন সবাইকে বলি যে অ্যালফাবেটস, ব্যাকরণটা শিখতে হবে আগে, তারপরে তুমি কিভাবে বাক্য রচনা করো সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমার ব্যাকরণের বাইরে গেলে সেটা কিন্তু নাচ থাকবে না, বা সেটা সেই ভাষা থাকবে না, সেটা একটা অন্য কিছু হবে। তো এটাকে মাথায় রাখতে হবে যে সব কিছুরই একটা ব্যাকরণ থাকে, সেটা গানের হোক, নাচের হোক, পড়ার হোক, খেলার হোক, প্রত্যেকটা একটা ব্যাকরণ আছে। ব্যাকরণের বাইরে গেলে তাহলে সেটা ক্যারেক্টারটা পাল্টে যায়। তাই ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট। সবাইকে যে একেবারে ডান্সার হতে হবে তার কোনো মানে নেই। যেরকম তেমনি ডান্স যদি বলো, ডান্সটা যেন ডান্স থাকে, ডান্সটা যেন অ্যাক্রোব্যাটিক্স না হয়। অ্যান্ড ফান ডান্স আমাদের এত সবাই, ওয়াই ডু উই অলওয়েজ হ্যাভ টু লুক টু দ্য ওয়েস্ট? আমাদের ফোক ডান্সেস, আমাদের বাংলা, আমাদের ডান্ডিয়া, আমাদের লাউনি, এইরকম সমস্ত লাইভলি নাচ আছে, দ্য ট্রাইবাল ডান্সেস, ওগুলো কেন করে না সবাই? এইরকম ডাইভার্স কালচার কোন দেশে আছে? কোথাও নেই। তাই এই প্রজন্মকে এটাই বলবো যে হ্যাঁ, সবই করো, কিন্তু নিজেদের ঐতিহ্যটা ভুলে যেও না। সেটা কিন্তু উইল বি আ গ্রেট লস টু দ্য ইন্ডিয়ান সোসাইটি অ্যাট লার্জ, ইন্ডিয়ান আর্ট ফর্ম।
আমরা একদম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আড্ডা দিতে দিতে কতক্ষণে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের একটা সেশন আছে চটজলদি সেশন, সেটা একদম না ভাবে উত্তর দিয়ে দিতে হবে ফটাফট, আর কোনো ডিপ্লোম্যাটিক আনসার চলবে না। যদি তোমাকে বলি তোমার নিজের ক্যারেক্টারের একটা পজিটিভ ফিডব্যাক, একটা নেগেটিভ ফিডব্যাক, মানে তুমি কি বলবে? পজিটিভ পয়েন্ট হলো যে আই এম ভেরি নন জাজমেন্টাল, আমি কাউকে জাজ করি না। আর নেগেটিভ পয়েন্ট হলো আই এম বেসিক্যালি লেজি। আমি অত্যন্ত লেজি। আমাকে যদি কিছু না করে বসে থাকতে বলো, আমি আই বি হ্যাপি। আচ্ছা, ধরো ভূতের রাজা এলো, তোমাকে 2টো বর দেবে বললো, তুমি কি চাইবে? ওরে বাবা, কি চাইবো আমি? আমি যেন কখনো সাফার না করি, মানে অসুখ বিসুখে, যে যখন যাবার জন্য টুক করে চলে যায়। হ্যাঁ, ওটা তো চাইবই। একটা হলো ওটা, আর একটা হলো যে আমি যখন থাকবো না, আমি এগুলো বলছি কারণ আমার তো বয়স অনেকটা হয়েছে, তাই জন্য এগুলো মাথায় আসে। আমি যখন থাকবো না, দেখে না হলে আর সব কিছুরই বয়স আছে ভিতরে। আমি যখন থাকবো না, তখন মানুষ যেন আমাকে ভালোবেসে মনে রাখে। না না না, কে বলেছে সবাইকে আর ভালোবাসতে পারে কখনো? আমি চাই সবাই ভালোবাসুক। আচ্ছা, আমরা যতটাই জীবন পেরিয়ে আসি, পিছনে ফেলে আসার কিছু থাকে, হয়তো অনেক সময় থাকে না, যে এই অধ্যায়টা যদি না আসতো, বা এই কাজটা যদি না করতাম, বা এটা যদি আমার সাথে না হতো, এই ঘটনাটা, তাহলে ভালো হতো। মানে এটা না হলে যে কোনো একটা ঘটনা আছে যেটা তুমি ডিলিট করতে চাও, যেটা মনে হতো যে এটা যদি না থাকতো জীবনে ভালোই হতো, তাহলে? আই উইশ আমার হাজব্যান্ড এত তাড়াতাড়ি চলে না যেত, তাহলে হয়তো জীবনটা আরও অনেক, মানে আমার অনেক সুবিধা হতো। সেটা ডেফিনেটলি, when I look back I think of that, কারণ অনেক আগে চলে গেছে ও, ছোট ছোট 2জন ছেলে মেয়ে। এত পজিটিভ মনস্ক মানুষের পাশে বসে এতটা কথা বলতে পারা, এটা আমার কাছে বড় পাওনা। আমার মনে হয় আপনারাও এই আড্ডাটা দেখার পর আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আপনারা জানান আপনারা আরও কাকে কাকে চান দেখতে নিউজ নাও কথোপকথনে। আজকের জন্য তো এখানেই শেষ করতে হবে, তবে ডেফিনেটলি আমার কথা দিয়ে তো শেষ হয় না, তাই নিশ্চয়ই যাব দিদির কাছেই। দিদিকে বলবো দিদি কিছু বলে শেষ করুক। আমি তো এতক্ষণ এত কথা বলেছি, আর তো বেশি কিছু বলার নেই। শুধু এইটুকুই বলবো যে আমার মনে হয় পৃথিবীটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সব দিক থেকে, whether it's environment, whether it's friendship, relationships, সেগুলো আমরা যদি একটু চেষ্টা করি সবাই সবাইকে ভালো রাখতে পারি। দ্যাট ইজ অল আই প্রে ফর। আমি সবার জন্য সেটাই প্রে করি, and I always pray that everybody has a smile on their face forever. আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।